গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। তবে এই ধরনের নজির বিশ্বের কোথাও নেই বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদ্বীন মালিক। এছাড়াও ৩০০ আসনে ১০ ভাগ তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনীতিবিদেরা। কিছু প্রস্তাব বিএনপির ৩১ দফার সাথে সাংঘর্ষিক বলেও মনে করছেন দলটির তথ্য ও গবেষণা সম্পাদক। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন ৪টি সংস্কার কমিশনের প্রধানরা। রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন ও ৫টি নতুন মূলনীতির সুপারিশ করা হয়। এছাড়া ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু প্রস্তাব দেয় সংবিধান সংস্কার কমিশন। আর নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনতে ১৫০টি সুপারিশ করে কমিশন। কমিশনের সুপারিশে এমপি হওয়ার বয়স ২১ করার প্রস্তাবকে স্বাগত জানান রাজনৈতিক নেতারা। তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ হয়ে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল বাংলাদেশে, সেখান থেকে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণদের রাজনীতির প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে, সেটিকে আমি পজিটিভলি দেখতে চাই। তবে ৩০০ আসনে ১০% তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। কিছু প্রস্তাব বিএনপির ৩১ দফার সাথে সাংঘর্ষিক বলেও মনে করেন তিনি। আমাদের ৩১ দফার সাথে যে সমস্ত জিনিস সাংঘর্ষিক, এই সব বিষয় নিয়ে আমাদের পার্টির মিটিং হবে এগুলো, এবং যিনি দলের প্রধান হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা কিন্তু এটা ইট ইজ ভেরি আর্লি টু কমেন্ট। এটা তো দলের মধ্যে আলোচনা করতে হবে। এদিকে রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন প্রসঙ্গে সংবিধান বিশেষজ্ঞ শাহদ্বীন মালিক বলেন, বিশ্বের কোথাও দেশের নাম পরিবর্তনের নজির নেই। দেশের নাম তো বদলায় না, আশেপাশে সব দেশ আছে। দেশের নাম বদল করাটা একটা বিরাট উদ্ভাবনী পদক্ষেপ। মানে আমি বাংলাদেশ নাম নিয়ে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম নিয়ে আমাদের সবাই ৫০-৫৫ বছরের অভ্যস্ততা হয়ে গেছে। সংসদ সদস্য বাড়ানোর প্রস্তাবকে মজার বলেও আখ্যা দেন তিনি। গত অক্টোবর ও নভেম্বরে ২ ধাপে ১০টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রের ৪ মূলনীতির পরিবর্তে নতুন ৫টি করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। পাশাপাশি দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ করার প্রস্তাব করা হয়েছে। বুধবার বেলা ১১:৩০টার দিকে ৪ সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। এ সময় অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান হয়েছে। এই দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান ৪ সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা। একে একে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন সংস্কার প্রস্তাবনা। সংবিধানে রাষ্ট্রের ৫টি মূলনীতির প্রস্তাব করা হয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু সহ ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করার জন্য ১৫০টি সুপারিশ করেছে কমিশন। অন্তর্ভুক্তিমূলক ভোট ও ভোটারদের সুরক্ষা নিশ্চিতেও দেওয়া হয়েছে প্রস্তাবনা। আমরা রাষ্ট্রের ৫টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি। সকল অংশীদারের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় এবং ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়। দুর্নীতি রোধে ৪৭টি সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি দুদকের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতা কাটানোর সুপারিশ করা হয়েছে। পুলিশ সংস্কারের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা দেওয়া হয়েছে। পেশাগত বৈষম্য আছে দুদকে, এই বিষয়কে নিয়ন্ত্রণ করার জন্য আমরা সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা প্রস্তাবনা করেছি। ৩,০০০-এর বেশি আইন কানুন পুলিশ বাহিনীকে ডিল করতে হয়। সুতরাং আমরা খুঁটিনাটি প্রত্যেকটা আইন তো আমরা অ্যানালাইসিস করতে পারিনি। আমরা দেখেছি যে ইন জেনারেল যেগুলো দু একটা জিনিস ক্রস কাটিং ইস্যু, সেগুলো নিয়ে আমরা দেখাশোনা করেছি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জাতির আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। আগামী নির্বাচনও ঐক্যের ভিত্তিতে করতে হবে। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হলো আলোচনার রসদকে আপনারা তৈরি করে দিয়েছেন। গত অক্টোবর ও নভেম্বরে ২ ধাপে ১০টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে ৪টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিল। এবার রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনার পালা।
বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন, 4টির বদলে 5টি নতুন মূলনীতির প্রস্তাবনা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব। এদিকে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ, এমন সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া দলের প্রধান একই সঙ্গে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা না হওয়ার সুপারিশ করা হয়েছে। আছে ইভিএমে ভোট নেয়ার ব্যবস্থা বাতিলের প্রস্তাবও। রাজধানীর তেজগাঁয়ে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান 4 সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা। একে একে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন সংস্কারের প্রস্তাবনা। দেশের সাংবিধানিক নাম পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ নামকরণের প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। রাষ্ট্রের 4 মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে নতুন 5 মূলনীতির সুপারিশ করা হয়েছে। এ 5 মূলনীতি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুতত্ত্ববাদ ও গণতন্ত্র। প্রস্তাব করা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, নাগরিকতন্ত্র অংশে সব ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি। নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করার জন্য 150টি সুপারিশ করেছে কমিশন। নিম্নকক্ষে আসন সংখ্যা 400 করা, যার মধ্যে 100 আসনে নারীরা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। উচ্চকক্ষে 105 আসনে হবে দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। এছাড়া একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা না হওয়া, 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ। ইভিএম বাতিল ও একটি আসনে মোট ভোটারের 40 ভাগের কম ভোট পড়লে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছে। সকল অংশীদারের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় এবং ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন করতে হবে ঐক্যের ভিত্তিতে। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হল আলোচনার রসদকে আপনারা তৈরি করে দিয়েছেন। 10টি সংস্কার কমিশনের মধ্যে প্রতিবেদন জমা দিল 4টি। এবার রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনা হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনি সংস্থা দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ সংস্কার কমিশনের। দুর্নীতিবাজ কর্মকর্তা নিয়োগ বন্ধে 10% বেশি প্রেষণে নিয়োগও বন্ধ চেয়েছে তারা। আর কমিশনের সদস্য 3 থেকে 5 জন করার সুপারিশ হয়েছে। বুধবার বিকেলে রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দুদক সংস্কার কমিশন। দুর্নীতির কারণে বাংলাদেশে প্রতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি 2 থেকে 3% কম হয়। এ তথ্য অর্থ মন্ত্রণালয়ের। 2015 সালে তারা একটি গবেষণা করে দুর্নীতি নিয়ে। সে হিসেবে বিগত কয়েক বছরে অনেক পিছিয়েছে এ দেশ। এই দুর্নীতি রোধে আইনি প্রতিষ্ঠান দুদক, কিন্তু সরকারের কাছে দায়বদ্ধতার কারণে এই সংস্থার যুগান্তকারী কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ সংস্কার কমিশনের। দুদকের একটা সাংবিধানিক স্বীকৃতি আমরা চাই। দুদক আপনারা জানেন সংবিধিত প্রতিষ্ঠান, এটা সাংবিধানিক মর্যাদা নেই। আমরা চাই দুদকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হোক। কমিশন প্রধান জানান, দুদকে দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়োগ দিয়ে উল্টো অনিয়মকেই সুরক্ষা দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তাই 10% বেশি প্রেষণে নিয়োগ বন্ধ চেয়েছে সংস্কার কমিশন। আর সংস্কার নিশ্চিতে দুর্নীতি দমন কমিশনের সদস্য 3 থেকে বাড়িয়ে 5 জন করার সুপারিশ হয়েছে। দুদকের কমিশনারদের সংখ্যা বর্তমানে 3 জন আছে। আমরা সেই জায়গায় ন্যূনতম 1 জন নারী সদস্য সহ আমরা 5 জনের একটা কমিশন দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা সুপারিশ প্রণয়ন করেছি এবং এই 5 জনের মধ্যে এই কমিশনের মেয়াদ হবে 4 বছর, বর্তমানে 5 বছর নির্ধারিত আছে। মহাপরিচালক সহ উচ্চ পর্যায়ে সব কর্মকর্তা নিয়োগে দুদক কর্মকর্তাদের পাশাপাশি যে কোনো যোগ্য ব্যক্তিকে সুযোগ দেওয়ার সুপারিশ রয়েছে প্রতিবেদনে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ে অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বুধবার রাতে রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই আহ্বান জানানো হয়। ঘোষণাপত্র প্রকাশে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিলেও সরকারের দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি বলে নিন্দা জানায় বৈষম্য বিরোধী আন্দোলন। সংগঠনের নেতারা জানান,
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরও ঘোষণা দিতে গড়িমসি করলে আন্দোলন হবে। সব রাজনৈতিক দলের সদিচ্ছা থাকলে এই উদ্যোগ আরও আগে নেওয়া হতো বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ গণ অভ্যুত্থানের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে প্রক্লেমেশন জারির তারিখ ঘোষণা করুন। সরকার ভিজিবল অনেকগুলো উদ্যোগ নিতে পারত, সেটা সরকারের একটা ব্যর্থতার পরিচয় হয়েছে। সরকার যেহেতু সবাইকে একসাথে একটা ঐক্যবদ্ধ টেবিলে বাংলাদেশের সুবর্ণ সুযোগে আনার সুযোগ করেছেন, সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এনসিটিভির সামনে আদিবাসী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। বুধবার সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে এক যৌথ বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানায় তারা। জাতিগত বিভেদ তৈরির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানও তাদের। ষড়যন্ত্রের মাধ্যমে ঐক্য ধ্বংসের চেষ্টার অভিযোগ তুলে ছাত্রনেতারা বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলা হবে। তারা বলেন, যত দ্রুত সম্ভব এনসিটিভির সামনে হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সংঘাত নয়, এখন নতুনভাবে দেশ গঠনের সময় বলে উল্লেখ করেন ছাত্রনেতারা। প্রিয় দেশবাসী, আপনাদের এই বিভাজনের বিপক্ষে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা করতে চাইবে বিভাজন, আমরা থাকবো ঐক্যবদ্ধ। পাহাড়ের যে ভাই বোনরা রয়েছেন, পাহাড়ের যে জাতিগোষ্ঠী ভাইরা রয়েছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, এই বিদেশি যে পৃষ্ঠপোষকতার যে ষড়যন্ত্র, সেগুলোর ফাঁদে আপনারা পা দিবেন না। আগামী অল্প কয়েকদিনের মধ্যে এটা যদি দৃশ্যমান কোনো বিচার না হয়, তাহলে আলটিমেটলি তাদের প্রতি আমাদের যে আস্থার জায়গাটা সেটা নষ্ট হবে। আর সেটা যদি নষ্ট হয়, তাহলে এই সিস্টেমকে কিভাবে নতুন করে ভেঙে চুরে আবার গড়তে হয়, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে, সেটা জাতীয় নাগরিক কমিটি জানে। রাজধানীর বারডেম হাসপাতালের সামনে মেট্রো রেল স্টেশনের নিচে 10 বছর বয়সী এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রায়হান নামে এক তরুণকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পুলিশ জানায়, ধর্ষণের শিকার মেয়েটি শাহবাগ এলাকায় ফুল বিক্রি করে। বুধবার রাত 8:30টার দিকে তার চিৎকারে লোকজন এগিয়ে এসে অভিযুক্ত রায়হানকে আটক করে। খবর পেয়ে মেট্রো রেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার পথশিশুকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে পুলিশ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপকর কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্বের হিড়িক পড়েছে। পৌর শাখায় 40টি পদের বিপরীতে দায়িত্ব দেওয়া হয়েছে 52 জনকে। রাজস্ব বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবে ঘটেছে উল্টোটা। গেল অর্থবছরের চেয়ে এবার কর আদায় প্রায় 100 কোটি টাকা কম। অভিযোগ রয়েছে, এসব দায়িত্ব বন্টনে মানা হয়নি কোনো বিধি। কাজী আলমগীর হোসেন ডিএনসিসির 3 নম্বর অঞ্চলের উপকর কর্মকর্তার দায়িত্বে আছেন। তথ্য বলছে, রেভিনিউ সুপারভাইজার পদে এখন শিক্ষানবিশকাল চলছে তার, যার মানে এই পদে চাকরি স্থায়ী হয়নি। অথচ তাকে প্রথম শ্রেণীর উপকর কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় গেল 19 ডিসেম্বরে। এই পদের জন্য 15 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। এছাড়া এক্ষেত্রে জ্যেষ্ঠতাও লঙ্ঘন হয়েছে। আমার জুনিয়ররা প্রমোশন নিচ্ছে অনেক, আর তার চেয়ে প্রমোশন না, আমাদেরকে এখানে কাজ করার দায়িত্ব দিচ্ছে, কাজ করার জন্য অনুমতি দিচ্ছে। এই এখন কাজ করতেছে, এইটা আমাদের ফেভারেট করা উচিত ছিল না। উপকর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন দীন ইসলামও। রাজস্ব খাতে তার কাজের কোনো অভিজ্ঞতা নেই। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী সচিবের চেয়ারেও বসেন তিনি। 5 আগস্টের পর 16তম গ্রেড থেকে 9ম গ্রেডের কর্মকর্তা হয়ে যান দীন ইসলাম। এখানে কোনো দুর্নীতির সুযোগ নাই, সিটি কর্পোরেশন বোর্ডের মাধ্যমে পদোন্নতি হয়ে থাকে, কারো এখতিয়ারে দুর্নীতি করা। রাজস্ব বাড়াতে 5 আগস্টের পর সবচেয়ে বেশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় উপকর কর্মকর্তা পদে। অথচ তথ্য বলছে, 2023 সালের চেয়ে 2024 সালে কর আদায় 93 কোটি টাকা কম। এসব অতিরিক্ত দায়িত্ব বন্টনে সবশেষ অনুমোদন দেন শীর্ষ কর্মকর্তারা। প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এরকম 8টি ক্যাটাগরি আছে যেখান থেকে উপকর কর্মকর্তা হতে পারে। সেখানে তাদের একটা ডিউরেশন আছে, কারো 7 বছর, কারো 10 বছর, কারো 12 বছর। সেই ডিউরেশনের কারণে কিন্তু আমরা এই পদোন্নতি দিতে পারি না, তখন তাদেরকে আমরা অতিরিক্ত দায়িত্ব দেই, এবং যখন তাদের ডিউরেশনটা হয়ে যায় তখন আমরা পদোন্নতি দেই।
পদোন্নতি, বদলি, তদবির বাদ দিয়ে সেবা নিশ্চিতে সিটি কর্পোরেশনকে আরও মনোযোগী হওয়ার তাগিদ নগর বিশেষজ্ঞদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেস্তোরাঁ খাতে আরোপিত ভ্যাট হার পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার প্রথম সচিব মশিউর রহমানের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। এনবিআর জানিয়েছে, রেস্তোরাঁ মালিক সমিতির চিঠির পরিপ্রেক্ষিতে ভ্যাট হার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর। একই সঙ্গে আরও কয়েকটি পণ্য ও সেবার ওপর আরোপিত ভ্যাটও পুনর্বিবেচনা করা হতে পারে বলে প্রতিষ্ঠানটির অন্য একটি সূত্রে জানা গেছে। এদিকে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। তারা বলছে, এ খাতে শুধু ভ্যাট নয়, সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে হবে। সমস্ত মালিকরা চাচ্ছে তাদের দাবিগুলা কনক্রিট ডিসিশন না আসা পর্যন্ত এই দাবি আদায়ের জন্য তারা মাঠে থাকতে চায়। দ্বিতীয় ব্যাপারটা শুধু ভ্যাট না, এটার সাথে এসডি আছে 10%, সেটা প্রত্যাহার। বাড়ি ভাড়ার উপরে 15% ভ্যাট আছে। ভ্যাট নিবন্ধনের সীমা কমানোয় ব্যবসার পরিচালন খরচ বাড়বে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। বাড়তি করের চাপ জনগণের উপর পড়ায় বেচাকেনা কমার আশঙ্কা তাদের। তারা বলছেন, সরকারের এই সিদ্ধান্তে বিনিয়োগে উৎসাহ হারাবেন উদ্যোক্তারা। মূল্যস্ফীতি কমাতে বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি তাদের। চলতি অর্থবছরের মাঝপথে এসে ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেনের উপর ভিত্তি করে টার্নওভার কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। বিদ্যমান আইন অনুযায়ী কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রি 50 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত হলে তার জন্য 4% ভ্যাট প্রযোজ্য ছিল। তবে এখন টার্নওভার 50 লাখ টাকা ছাড়ালেই 15% ভ্যাট দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠানকে। ক্ষুদ্র উদ্যোক্তারা বলছেন, দেশের সার্বিক পরিস্থিতিতে বেচাকেনা কমায় তাদের মুনাফাও কমেছে। ভ্যাটের সীমা পরিবর্তনে নতুন করে সংকটে পড়তে হবে তাদের। 5-7 বছর 5% ভ্যাটের উপরে যথেষ্ট যন্ত্রণা যাচ্ছে। সেখানেই তো আমরা আসলে ত্রাহি অনেক সুপারমার্কেট বন্ধ হয়ে গেছে। দেখেন তো সুপারমার্কেটে মনে হয় আরে কি জানি হচ্ছে, আসলে কিন্তু তা না। ভর্তুকি দিয়ে বড় বড় কোম্পানিগুলো সুপারমার্কেট চালাচ্ছে। জিডিপিতে প্রতি বছরই ছোট, মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের অবদান বাড়ছে। বিবিএসের তথ্য বলছে 2022-23 অর্থবছরে 7.16% পর্যন্ত অবদান বেড়েছে এসব খাতের। টার্নওভারে ভ্যাটের এ পরিবর্তন নতুন উদ্যোক্তা তৈরিকে নিরুৎসাহিত করছে বলেও মনে করছেন ব্যবসায়ী নেতারা। একটা সেট রুলের ভিতরে আমি বিনিয়োগকারীদেরকে উৎসাহ করলাম, মাঝখানে এসে আমি যদি কিছু বাড়ায় দেই, এটা বিনিয়োগটা পুরোপুরি নিরুৎসাহিত হবে। কোনো ইনভেস্টর এটা এখন আর ইনভেস্ট করতে চাবে না যদি আপনি স্ট্যাবল না থাকেন আপনার নীতিতে। যখন এই ধরনের আপনার চাপিয়ে দেওয়া বিষয় আসবে, তখন কিন্তু উদ্যোক্তাও সৃষ্টি হবে না, আর দেশের অর্থনীতিও কোনোভাবেই সচল হবে না। অতএব এটা নিয়ে সরকারকে আমরা অনুরোধ জানাবো, আপনারা রিথিঙ্ক করেন এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে বাঁচিয়ে আপনারা আপনাদের করের এবং ভ্যাটের নীতি আপনারা প্রণয়ন করেন। আইএমএফের সুপারিশ বাস্তবায়নে নয়, অর্থনীতির বর্তমান অবস্থা বিবেচনা নিয়ে কর কাঠামো নির্ধারণের আহ্বান উদ্যোক্তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভরা মৌসুমেও চট্টগ্রামে বেড়েছে সব ধরনের চালের দাম। গত 6 মাসে প্রকারভেদে কেজিতে সর্বোচ্চ বেড়েছে 15 টাকা পর্যন্ত। এর পেছনে কর্পোরেট ও উত্তরবঙ্গের চালকল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা। আর অসাধু আর অতি মুনাফা লোভীদের জাতাকলে বেকায়দায় পড়েছেন বেশি স্বল্প আয়ের লোকজন। গত 6 মাসে চট্টগ্রামের পাইকারি বাজারে 4 দফা বেড়েছে চালের দাম। জুলাইয়ে ছাত্র আন্দোলন, আগস্টে সরকার পতন, সেপ্টেম্বরে বন্যা ও অক্টোবর-নভেম্বরে ধানের দাম বৃদ্ধির অজুহাত ছিল চালকল মালিকদের। তবে আমনের ভরা মৌসুমেও থামেনি ঊর্ধ্বগতি। সরবরাহ সংকট না থাকলেও 50 কেজির বস্তায় মোটা ও সরু চালের দাম বেড়েছে সর্বোচ্চ 750 টাকা পর্যন্ত। পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারে। চালের দামের নেতিবাচক প্রবণতায় বিপাকে ক্রেতা ও খুচরা বিক্রেতারা। বেশি সংকটে স্বল্প আয়ের মানুষ। আমরা যে ইনকাম করি, আমাদের সেই ইনকাম দিতে এখন আমাদের পোষাতে পারতেছি না। বাজারে আসে হা হুতাশ করতেছে, দেখতেছে এক বস্তার উপর 300 টাকা 250 টাকা বেড়ে গেছে। কৃষকের উৎপাদিত ও আমদানিকৃত চালের সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও দাম বাড়ার পেছনে কর্পোরেট ও চালকল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা। কিছু অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট এবং বিভিন্ন ব্র্যান্ডের যে কতগুলি মালিক, তারা এটাকে বাজার বাড়াতে অস্থিতিশীল করছে।
এমন বাস্তবতায় বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি খোলা বাজারে চাল বিক্রি বাড়ানোর পরামর্শ ব্যবসায়ী নেতাদের। মনিটরিং করেও হবে না, তাদেরকে চিহ্নিত করে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বলতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। চালের বাজার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও তার সমাধানে নেই তেমন কোনো উদ্যোগ। এজন্য সরকারের নমনীয়তাকে দায়ী করছেন বিশিষ্টজনরা। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সোর্সিংয়ে যারা আছেন, বিশেষ করে মন্ত্রণালয়ে, এখানে আসলে একটা তদারকিটা করা দরকার। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশে বর্তমানে উৎপাদিত ও আমদানি মিলিয়ে মোট চালের মজুদ রয়েছে 8,26,787 টন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে বেড়েছে শীতজনিত রোগব্যাধির প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। গত 2 সপ্তাহে নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 9 শিশু। ঝুঁকি এড়াতে আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। শীতের সাথে খাগড়াছড়িতে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর মধ্যে শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাই বেশি। সদর হাসপাতালের বহির্বিভাগে দৈনিক 4 শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। শ্বাসকষ্টের মতো হচ্ছে, একটু কাশি হচ্ছে। এমনিতে কালকে মাগরিবের পরে এসে আমরা ভর্তি হচ্ছি। ঠান্ডা লাগছিল, কফ ছিল, এখন কফ প্রায় নাই, এক্সরে করাইছি, তারপরে খাসিটা একটু বেড়ে গেছে আর কি। হাসপাতালের দেয়া তথ্যে চলতি মাসের 15 দিনে ঠান্ডাজনিত নানা রোগে মারা গেছে 9 শিশু। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। 15 তারিখ পর্যন্ত আমাদের শিশু ওয়ার্ডে এখানে 9টা বাচ্চা মারা গেছে, তার ভিতর 3 জন ছিল নিউমোনিয়া ঠান্ডাজনিত, আর বাকিগুলো অন্যান্য আদার্স কেসের জন্য মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন সমতলের তুলনায় পাহাড়ের শীতের প্রকোপ বেশি। এই অবস্থায় শিশুদের বাড়তি যত্নের পাশাপাশি জটিলতা বাড়ার আগে হাসপাতালে নেওয়ার পরামর্শ তাদের। শিশুদের ক্ষেত্রে শীতে আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। নিউমোনিয়া হয়, পাশাপাশি হাঁপানির রোগ থাকলে অ্যাজমার সমস্যা বেড়ে যায়। তো আমাদের পরামর্শ থাকবে শীতকালে শিশুদের যত্ন নিন, শিশুরা যাতে ঠান্ডা আক্রান্ত না হয়। শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে 15 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি আছে অর্ধ শতাধিক রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, শীতজনিত রোগব্যাধি মোকাবেলায় কি প্রস্তুতি স্বাস্থ্য বিভাগ নিয়েছে আর কি কি পরামর্শ দেওয়া হচ্ছে? দেখুন, আমরা হাসপাতালগুলো যে চিত্রটা দেখেছি, যারা আক্রান্ত হচ্ছে তারা অধিকাংশ আসলে পাহাড়ের একদম একেবারে দুর্গম এলাকার বাসিন্দা। অনেক সময় যে শিশুরা যে জটিল রোগে আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা দ্রুত চিকিৎসা নিচ্ছে না, অর্থাৎ স্থানীয়ভাবে চিকিৎসা করার একটা প্রবণতা হয়েছে, যে কারণে আসলে অনেক শিশু হাসপাতালে আসার পরে তাদের আসলে আর রিকভার করা সম্ভব হয় না, যে বিষয়টা আমাদের আসলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং গত 15 দিন আমরা যে চিত্রটা দেখেছি, এর মধ্যে 9 জন শিশু কিন্তু মারা গেছে, তার মধ্যে 3 জনই হচ্ছে নিউমোনিয়াতে, বাকি শিশুরা অন্যান্য রোগে অর্থাৎ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু আমরা হাসপাতালে যে চিত্রটা দেখেছি, এখানে জনবলের সংকট একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশু ওয়ার্ডে এখন চিকিৎসকের সংখ্যা রয়েছে মাত্র 3 জন, এবং সেক্ষেত্রে হয়তো প্রতিদিন একজন হয়তো ছুটিতে থাকলে অন্য 2 জন শিফটিং এর ভিত্তিতে ডিউটি করে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আসলে রোগীদের যে বাড়তি চাপ সেটা কিন্তু সামাল দিতে হিমশিম খাওয়া হচ্ছে। এবং একই সাথে হাসপাতালে একটা বড় যে সংকট, হাসপাতালের একটি নতুন ভবন দীর্ঘদিন ধরে আসলে এটি নির্মাণ শেষ না হওয়ার কারণে এখন বর্তমান যে শিশু ওয়ার্ডটি রয়েছে সেখানে আসলে তাদের স্বাস্থ্য সেবা দেওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। এবং আমাদেরকে সিভিল সার্জন যে বিষয়টা নিশ্চিত করেছে, মূলত এখানে আসলে অনেক সময় অভিভাবকদের অসচেতনতার কারণে শিশুরা এই যে শীতকালীন রোগগুলোতে আক্রান্ত হয় সেগুলো অনেকটাই সেটার জন্য দায়ী। এবং চিকিৎসকদের পক্ষ থেকে যে পরামর্শটা দেওয়া হয়েছে, মূলত আসলে বাচ্চাদেরকে এই সময়ে যাতে ঠান্ডা না লাগে সে ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সাথে সবসময় গরম পানি ব্যবহার করা এবং দ্রুত কোনো বাচ্চা যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে দ্রুত স্থানীয় হাসপাতাল, উপজেলা যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, একই সাথে জেলা সদর হাসপাতাল আর চিকিৎসকের যাতে সহযোগিতা নেয় সেই বিষয়টা সিভিল সার্জন জোর দিয়েছে। এখানে চিকিৎসকদের পক্ষ থেকে যে বিষয়টা বলা হয়েছে যে আসলে অনেক সময় যে রোগীদেরকে হাসপাতালে নিয়ে আসা হয় তারা আসলে আক্রান্ত হওয়ার 3 থেকে 4 দিন পরে তাদেরকে হাসপাতাল আনার কারণে অনেক সময় আসলে তাদের যে রোগ সেটা অনেক বেশি জটিল হয়ে যায় এবং সেটা অনেক সময় রিকভার করার পর্যায়ে থাকে না, যে কারণে আসলে বাচ্চাদের অনেক সময়
মৃত্যুমুখও যাচ্ছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ একটা বিষয় আমাদেরকে বলেছে, প্রতিদিন এখানে বহির্বিভাগ এবং অন্তর্বিভাগে যে পরিমাণ রোগীর চাপ তারা পাচ্ছে, সেই অনুযায়ী আসলে তাদের স্বাস্থ্যসেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। এবং এই শীতজনিত রোগ থেকে রক্ষার জন্য প্রাথমিকভাবে অভিভাবকদের সচেতনতার উপর সবচেয়ে বেশি যোগ দিয়েছে চিকিৎসকরা। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। বাজার স্থিতিশীল করতে এখন ব্যাংক গ্রাহক আলোচনার মাধ্যমে নির্ধারিত হচ্ছে ডলারের দাম। বাজার ভিত্তিক এই পদ্ধতিতে ডলার লেনদেন হচ্ছে 122 টাকার আশপাশে। দিনে 2 দফা ব্যাংকগুলো থেকে দাম সংগ্রহ করে ভিত্তিমূল্য প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। তবে কেউ ডলার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের। গেল 2.5 বছরের বেশি সময় ধরে অস্থির ডলারের বাজার। দাম নিয়ন্ত্রণে কুলিং প্যাক সহ নানা উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তবে ডিসেম্বরের শেষ দিকে আবারও অস্থির হয়ে পড়ে এই মুদ্রার বাজার। IMF এর পরামর্শে এবার বাজারমুখী করা হয়েছে ডলার। ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে নির্ধারিত হচ্ছে দাম। দিনে 2 দফা ব্যাংকগুলো থেকে দাম সংগ্রহ করে ভিত্তিমূল্য প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা গেছে 121 টাকা 50 পয়সা থেকে 122 টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে প্রতি ডলার। দাম নির্ধারণের এই পদ্ধতিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররা। আমরা কিন্তু একটা ইমপ্যাক্ট কিন্তু দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু ডলারের মার্কেট কিন্তু অনেকটাই কিন্তু স্থিতিশীল হয়ে আসছে এবং আমি মনে করি যে আগামী অল্প দিনের মধ্যেই টোটালি এটা একটা ভালো পরিস্থিতি দেশে চলে আসবে ডলার মার্কেট। নতুন পদ্ধতি অনুযায়ী প্রতিদিনের দর বিবেচনা করে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার কেনাবেচা করবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে লেনদেনে অনিয়মের তথ্য পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা ট্রেজারি হেডদেরকে উপর ব্যবস্থা নিয়েছি, ইভেন সিওদের বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তাদেরকে শোকজ করা হয়েছে এবং ব্যবস্থাও নেওয়া হয়েছে। এবং যেই অতিরিক্ত উইন্ডফল গেইন করেছে সেগুলো নিয়েও সেন্ট্রাল ব্যাংক একটা দিক নির্দেশনা দিয়েছে। হোপফুলি এই ব্যবস্থার মাধ্যমে এই ধরনের কারসাজির সুযোগ একেবারেই থাকবে না বাজারে। বর্তমানে ব্যাংকগুলোর জন্য রেমিটেন্স কেনার দর সর্বোচ্চ 123 টাকা। যদিও খোলা বাজারে গ্রাহককে ডলার কিনতে কিছুটা বেশি টাকা গুনতে হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।